নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, সবেমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখন মোটামুটি ওই 5:30 মতন বাজে। তো চলো আমি ব্রেকফাস্ট বানাতে বানাতে কিছু বন্ধুদের কমেন্টের উত্তর দিয়ে দিই। আর এই কমেন্টগুলো না প্রচুর পরিমাণে আমার ভিডিওতে আসছিল, তো আমার না টাইম হয়ে উঠছিল না, ওই কারণে দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম উত্তরটা দিয়ে দিতেই হবে। সেটা হলো, দিদি তুমি কেন শ্বশুর বাড়িতে থাকো না, আর তোমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে কেন তোমার ভিডিওতে দেখতে পাই না? কি বলতো বন্ধুরা, আমার শ্বশুর বাড়িতে সবাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ভাসুর, দেওর, ননদ, সবাই পুরো জয়েন্ট ফ্যামিলি আমাদের, জানো তো। কিন্তু কি বলতো, ভাগ্যে যেটা না থাকে যতই চেষ্টা করো না কেন কিছু প্রকারে সেটা সম্ভব হয় না। বিয়ের আগে সব মেয়েদের কিন্তু একটা স্বপ্ন থাকে, শ্বশুর বাড়ির সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশিতে সুখী শান্তিতে বসবাস করব। কিন্তু কি বলতো বন্ধুরা, আমি শুধু চাইলে তো হবে না, বাদবাকি যারা আছে তাদেরকেও চাইতে হবে যে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বাড়িতে থাকবো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সেটা আর হয়নি। কি বলতো বন্ধুরা, মা বাবা কিন্তু স্বার্থপর হয়। আর এই কথাটা কেন বললাম, দেখবে যখন বিয়ে হওয়ার আগে তুমি মা বাবার জন্য কিছু করতে পারবে, ততক্ষণ মা বাবার কাছে তুমি ভালো সন্তান হবে। কিন্তু যখন তোমার বিয়ে হয়ে যাবে, নিজের কথা ভাবতে শুরু করবে, সন্তান হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন দেখবে মা বাবার কাছে তুমি শত্রু হয়ে গেছো, কুলাঙ্গার সন্তান হয়ে গেছো। তার কারণ রোজগার করে যখন দেখবে মায়ের হাতে দেবে, ততক্ষণ মায়ের কাছে তুমি খুব ভালো আছো। কিন্তু বিয়ের পরে তো সেটা হয় না। মাকে হয়তো মা যখন যেটা দরকার পড়লো তখন সেটা তুমি এনে দিলে, কিন্তু রোজগার করে সেই টাকাগুলো তো আগের মতো হাতে দিতে পারছো না, এখন তো বউর হাতে দিচ্ছ। ওই জন্য মা বা বাবা বলো, তাদের হিংসা হয় যে বউ এসে আমার ছেলেটাকে খারাপ করে দিয়েছে, আমাদের থেকে আলাদা করে দিয়েছে। সে তুমি মা বাবার সঙ্গে যতই ভালোভাবে চলো আর ব্যবহার করো না কেন। আর এই কথাটা কেন বললাম বন্ধুরা, তোমরা একটু নিজেদের সঙ্গে মিলিয়ে দেখবে, যখন কোনো সন্তান বেশি বেশি টাকা ইনকাম করবে, দেখবে মা বাবা সেদিকেই বেশি যাবে। আর যে সন্তানটা অভাবে আছে, দুঃখে আছে, তার দিকে কিন্তু মুখ ফিরিয়ে চাইবে না। উনি তো জানে বেশ ভালো করে আমার ছেলেটা দুঃখে কষ্টে আছে, ওর কাছে গেলে আমি ভালো মন্দ খেতে পারবো না, কোনো কিছু চাইলে পাবো না। আর যে ছেলেটা আমার বেশি ভালো ইনকাম করে, তার কাছে গেলে যাই হোক, আমাকে যতই ভালো না বাসুক, তার কাছে গেলে তো কটা খেতে পারবো। খাওয়াটায় যদি সবকিছু হয়ে যেত, তাহলে সম্মান নামক এই জিনিসটা এই দুনিয়াতেই থাকতো না। তাহলে কি হতো বলো তো, তোমাকে আমি ভালোবাসি না, মুখে একটা থাপ্পড় মারবো আর অন্যদিকে এক থালা ভাত এনে তোমার সামনে রেখে দেবো, তাহলে তুমি ভুলে যাবে কখন আমাকে কে মেরেছিল, কে গাল দিয়েছিল। আমি প্রথমেই বললাম না বন্ধুরা, মা বাবা স্বার্থপর হয়, এটা কিন্তু একদম সত্যি। এই যে আমাদের সন্তান আমরা পৃথিবীতে নিয়ে এসেছি, এদেরকে তো আমাদের স্বার্থের জন্য পৃথিবীতে আনা, মানে তাদেরকে জন্ম দিয়েছি। তারা বড় হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ইনকাম করবে, আমাদেরকে ভালো রাখবে। তবে সব মা বাবা কিন্তু এরকম নয়, কিছু কিছু মা বাবা এখনো আছে নিঃস্বার্থভাবে সন্তানদের মানুষ করছে, তাদের কাছ থেকে কোনো ফল পাওয়ার আশাতে নয়। এই যে যেমন আমার মা কলকাতার বাড়িতে একা একা থাকে, ওনাকে দেখার কেউই নেই, আমরা তো দূর থেকে ওনাকে কোনো সাহায্যই করতে পারি না। টাকা পয়সা দিয়ে হোক বা ওনার কাছে গিয়ে থেকে ওনাকে যে দুবেলা রান্না করে খাওয়াবো, ওনার পাশে থাকবো, কোনো কিছুই কিন্তু করতে পারি না। তবে কি বলতো বন্ধুরা, আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখছি অনেক কাজকর্ম করে, সংসারের প্রতি বিশাল একটা ওনার ছিল, দায়িত্ব কর্তব্য। বাড়ির বড় বউ ছিল তো, তাছাড়া আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার বাবারা 5 ভাই, সবাই একসঙ্গে থাকতো। দেখতাম সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করতো, খাওয়া নেওয়ার নামে কোনো খোঁজ খবর নেই। আর ওনার দিকে যে কেউ একটুখানি খেয়াল রাখবে সেরকম কেউ ছিল না। ওনাকে কেউ শুনবে তুমি খেয়েছো, কি করছো, তোমার কি শরীর খারাপ, খোঁজ খবর নেওয়ার সেরকম কেউ ছিল না। তারপর আমার বাবুর ব্যবসা ছিল, তো ব্যবসা সামলাবে না বাড়িতে বসে থাকবে, ওই জন্য আর কি। আর কি বলতো বন্ধুরা, যখন আমরা সবাই বড় হলাম, আমরা বোনরা, আমাদের বিয়ে হলো, যখন একটু সুখের মুখ দেখার সময় আমার মা বাবার, তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এরকম দুঃখ কষ্ট সত্যি বন্ধুরা কারো জীবনে যেন না আসে। তখন থেকে আমার মা একা একা বাড়িতে থাকে। তবে আমার মাকে আমি তো কোনো হেল্প করতে পারি না টাকা পয়সা দিয়ে,
কারণ আমার মা বাবার তো রোজগার করার কেউ নেই, ওনার যা আছে ওই দিয়ে ওনার সংসার চলে আর কি। তবু কোনো সময় আমার মাকে দেখি না যে আমার প্রতি অবহেলা করছে, আমি বাড়িতে গেলে আমাকে যত্ন করছে না, আমার ছেলে মেয়েদেরকে ভালোবাসছে না, এরকম কোনো কিছুই নেই জানো তো। আমার যখন বিয়ে হয়েছিল তখন 3 দিনের মাথাতে আমাকে দিল্লিতে চলে আসতে হয়েছিল, কারণ আমার বিয়ে 3-4 বছর আগে থেকে আমার বর দিল্লিতে থাকে বিজনেসের সূত্রে। তো উনি বিয়ে যখন করেছে ওনার সঙ্গে তো আমাকে আসতেই হবে, উনি এক জায়গাতে থাকবে আর আমি কলকাতাতে থাকবো, সেটা তো কখনো সম্ভব নয়। তাছাড়া আমার বর বেশ ভালো করেই জানে বউকে ওখানে রাখলে কোনোভাবে ও সুখীতে থাকতে পারবে না, কারণ আমার বরকে তো বাধ্য হয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে বিভিন্ন কারণে। সেসবও একদিন তোমাদের অন্য ভিডিওতে তুলে ধরবো কেন আমার বরকে কলকাতা ছেড়ে দিল্লিতে চলে আসতে হলো। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। 2-3 দিনের কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এখন খাবার খেয়ে নিয়েছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে পান্তা ভাত আর মাছ ভাজা। প্রিন্সকে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, নিজে না খেয়ে দেখো আমার খাওয়া দেখে আমার পাশে এসে দেখছে। ও দুষ্টুটা ওরকমই সব দিনই, নিজের খাবার দিকে কোনো লক্ষ্য নেই, আমরা যা খাবো সেটাই ওর খেতে ইচ্ছা করে। আর কি বলতো বন্ধুরা, আমার প্রিন্সের যে শরীর খারাপ হয়েছিল তারপর থেকে ওর কিছু প্রকারে শরীরটা ঠিক হচ্ছে না, মানে একেবারে রোগা হয়ে গেছে। এখন গরম পড়েছে তো খুব, কোনো কিছু সেরকম খেতে চায় না। জবরদস্তি যদি একটুখানি খাইয়ে দিই তাহলে হয়তো খেলো, না হলে ওরকম করে থাকে। তো বেশিরভাগই আমি নিজে হাতে ওকে খাইয়ে দিই, আর ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে, ওরাও যখন টাইম পায় তখন ওকে খাইয়ে দেয়। এখানে দেখো বন্ধুরা, জামা কাপড় আমি ধুয়ে মেলে দিয়েছি, হাওয়া চলছে তো তাই ওই কারণে শুধু পড়ে যাচ্ছে, আর আমি বারবার দৌড়ে এসে এসে জামা কাপড়গুলো দড়িতে দিয়ে দিচ্ছি। জামা কাপড় ধুয়ে চানটা করে নিয়ে পুজো টুজো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এত গরম, এখন বেশি তো বাজেনি, তবু এই গরমে সহ্য করা যাচ্ছে না। ফ্যান বন্ধ করে এসি চালিয়ে দিয়েছি, আর প্রিন্সও বুঝতে পেরেছে মাম্মি এসি চালিয়েছে, একদম সোজাসুজিতে গিয়ে শুয়ে রয়েছে। তো আমি একা একা এখন কি করব, এই টাইমটা না ভীষণ বোর লাগে, বাড়িতে কেউ থাকে না, একা একা বসে থাকতেও ভালো লাগে না। তাই ভাবছি প্রিন্স ঘুমাচ্ছে, আমি ওর সঙ্গে একটুখানি ঘুমিয়ে নিই। কদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে তো ওই জন্য পুরো দিন কিরকম যেন ঘুম ঘুম পায়। যাই হোক দেখো বন্ধুরা, এখন দুপুর বেলাতে বড় অফিস থেকে আসার সময় মাছ তরকারি বাজার করে নিয়ে এসেছে। ওনাকে অবশ্য সকালবেলাতে বলে দিয়েছিলাম যে বাড়িতে মাছ তরকারি কোনো কিছু নেই, ওই কারণে নিয়ে এসেছে। আর এসে দেখো মাছের পলিথিনটা খুঁজে পাচ্ছে না, বলছে মাছের পলিথিন কোথায় গেল। ছেলে গেছিল নিচে গেট খুলতে, ও বলছে পাপা আমি নিয়ে আসছি। আমার বরের না বড্ড ভুলো মন যেন আমার থেকেও। একদিন কি করেছে, গেছে বাজার করতে, মোটামুটি সব বাজারই নিয়ে এসেছে, পলিথিন ভর্তি 5 কিলো পেঁয়াজ সেটা দোকানে রেখে এসেছে, অন্যদিন গিয়ে তারপরে নিয়ে এসেছিল। তো বন্ধুরা এখানে দেখো বর কি মাছ এনেছে। আমি ওনাকে বলেছিলাম যদি জ্যান্ত কোনো মাছ পাও এনো, মরা মাছ একদমই বাড়িতে আনবে না। তাই মিডিয়াম সাইজের কটা গ্লাস কাপ মাছ পেয়েছে, আর হলো পেট মোটা মাছ, ওটাকে কি মাছ বলে আমার না মনেই থাকে না। এখন আমি রান্না বান্না করব, মাছ কেটে সবকিছু একেবারে গুছিয়ে নিয়েছি, এক পাশে ভাত আর মাছের তেল ভেজে নিলাম। এখন এই তরকারিটা করলে আমার হয়ে যাবে। বড্ড গরম জানো তো বন্ধুরা, শাড়ি পরলে কিরকম যেন বেশি গরম লাগে। এই পাশের ওভেনটা না হালকা হালকা জ্বলছে, মানে মাছ সেরকম ভাজা হবে বলে মনে হয় না, তাই হাঁড়িটাকে এই পাশে দিয়ে দিলাম, আর ওই পাশে মাছ ভাজার কড়াইটা দিয়ে এখন আমি লবণ ঢেলে নিচ্ছি। লবণ বাড়ন্ত ছিল, বর নিয়ে এসেছিল, ঢেলে রাখছি। আর খাবার এই যে লবণের কৌটোটা, এটা আমার মেয়ে কি করেছিল জানো তো বন্ধুরা, সব লবণ ফেলে দিয়ে জল রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে বরফ জমাবে, আর কোনো কিছুই খুঁজে পাইনি। আমি এত খোঁজাখুঁজি করছি কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি আমার ছেলে বলছে মাম্মি দিদি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আমার পেছনে দেখেছো প্রিন্স দাঁড়িয়ে রয়েছে, ওকে সবেমাত্র চান করিয়ে দিল আমার ছেলে। দিনের বেলাতে চান করায়নি, তাই ওকে বললাম বাবা প্রিন্সকে একটুখানি চান করিয়ে দে। আর ওকে চান করালে না ভীষণ খুশি হয়ে যায়, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্য। আর এখানে দেখো বর রাতের বেলা অফিস থেকে আসার সময় গ্লুকন্ডি এনেছে, গ্লুকন্ডির সঙ্গে একটা সুন্দর বোতল ফ্রিতে দিয়েছে, তার সঙ্গে একটা রেজারও এনেছে। তবে রেজারটা কিন্তু ফ্রিতে দেয়নি বন্ধুরা, ওটাকে কিনে আনতে হয়েছে। বরের দাড়ি বড় হয়েছে তাই বলেছিলাম রেজার কিনে নিয়ে এসো, আমি তোমাকে সেভ করিয়ে দেবো। তো রান্না বান্না করে একেবারে চানও করে নিয়েছি, খুব গরম ছিল, তারপর মাথার মধ্যে না একদমই ভালো লাগছিল না, শ্যাম্পু করে নিয়েছি। আর এখন সবকিছু টেনে টেনে নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে, এসিতে বসে জমিয়ে খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো আমার বর আর মেয়ে দুজন মিলে মোবাইল দেখছিল, আর আমার ছেলেটা এখনো বাথরুমের মধ্যে আছে, প্রিন্সকে চান করিয়ে এখন নিজে চান করছে। তো বন্ধুরা আজকে আমাদের মেনুতে আছে মাছের তেল ভাজা, ডাল আর আলু দিয়ে মাছের ঝাল। মাছের ঝোল একদম হালকা পাতলা করে অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি, কারণ ছেলে অসুস্থ ছিল, এখন অবশ্য ভালো আছে, তবে বেশি মশলা না খাওয়াই ভালো রাতের বেলাতে তো। আর এখানে দেখো মাছের মাথাটা বরকে দিয়েছি, আমাকে বলছে আমাকে কেন দিলে, তুমি খেতে। তো আমি বললাম সেদিন আগে তো আমি খেলাম, আজকে তুমি খাও। আর বাদ বাকি দুটো মাথা আছে, একটা ছেলে খাবে একটা মেয়ে। মেয়েকে বললাম ভাত খেতে, বলছে মাম্মি না খাবো না। দুপুর বেলাতে খেয়ে না বেশিরভাগ রাতের বেলাতে খায় না,
খিদে পায় না। অল্প মশলা দিয়ে রান্না করেছি তো কি হয়েছে বন্ধুরা, খেতে বেশ ভালোই হয়েছে। আর এখানে আমার বরের কাণ্ড দেখেছো, নিজেকে দিয়েছি খেতে, কিছু প্রকার ওনার গলা দিয়ে নাপছে না, আবার মাথাটা আমাকে তুলে দিতে যাচ্ছিল, আমি মানা করলাম। তো চলো বন্ধুরা, আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।